নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কীর্তিহাটের কর্চা, চতুর্থ খণ্ডের তৃতীয় অধ্যায়। শুরু করি। অন্নপূর্ণামাকে আমি যত দেখছিলাম ততই যেন অভিভূত হচ্ছিলাম, বিশেষ করে জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হওয়ার দিন থেকে। তাই বা কেন সুলতা, সেই যেদিন উনি রথিনকে সঙ্গে করে এনে বিয়েতে রথিনের সম্মতি দেওয়ালেন এবং নিজে দেখলেন কুইনিকে আর হিল্লাকে, সেই দিন থেকেই আমি দেখেই যাচ্ছিলাম আর এইটুকু বুঝছিলাম যে রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের ডায়েরিতে যা আছে, রায় কোম্পানির সঙ্গে ভায়োলেট পিড্রুজের পত্রালাপের মধ্যে যা আছে, দেবেশ্বর রায়ের একখানা চিঠির মধ্যে যা আছে, তার চেয়েও আরও বেশি কিছু জানেন অন্নপূর্ণামা। অনুমান আমার মিথ্যে নয় সুলতা, তিনি তা জানতেন। যেদিনের কথা বলছিলাম, যেদিন কুইনিকে ওই সব কথা বলছিলেন, সেদিন 1937 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে অর্চনার বিয়ে হবে ঠিক হয়েছে ফাল্গুনের শেষে মার্চের 8 তারিখে। ওই দলিল ফেরত দেবার জন্যেই অন্নপূর্ণা মা ওদের আটকে রেখেছিলেন কলকাতায়। পড়ে গিয়ে হিল্ডার হাঁটুটা শুধু পাকেইনি, একটা স্থায়ী স্পেন হয়ে প্রায় খোঁড়া হয়ে গিয়েছিল। তারও চিকিৎসা হচ্ছিল। সেদিন কুইনি কোনো কথা বলতে পারলে না, চলে গেল। অন্নপূর্ণা মা মুখ ফেরালেন। দেখলাম তার চোখ থেকে জলের ধারা গড়িয়েছে। আঁচল দিয়ে মুছে তিনি বললেন, সুরেশ্বর, এ ভারটাও তুলে নিস রে। মেয়েটাকে পড়িয়ে শুনিয়ে মানুষ করে দে, এতে তোর সত্যিকারের ধর্ম করা হবে রে। সেসব কথা তোকে মুখে বলতে পারবো না। কথা তো অল্প নয় রে, কথা অনেক। দেখ, কথা এত রে, কথা যদি ইট কাঠ বা পাথর হতো, কিংবা সব কথা যদি কাগজে লিখে থাকে থাকে সাজানো হতো, তবে গোটা এই হল ঘরখানাই ভরে যেত, বুঝলি? বলতে গেলে জীবনে আর কুলোবে না। আমি তোকে একখানা চিঠি দেব, চিঠিখানা দেবুর লেখা। দেবু তোর ঠাকুরদা, দেবেশ্বর রায় সম্পর্কে আমার ভাইপো, আমার সহোদরের ছেলে, সে তুই জানিস। তোর জ্যাঠাও জানে না। বয়সে প্রায় এক বয়সী ছিলাম। আমি থাকতাম কাশিতে, সে থাকতো কীর্তিহাটে। দুজনে দুজনকে চিঠি লিখতাম। সেকালের ছোট পোস্টকার্ড 3-4 লাইনে লিখতে ফুরিয়ে যেত। তাও আমার কাছে 2-1খানা আছে। সে আমার ছোট ভাইয়ের অধিক ছিল রে। ভাইপো থেকে ভাই, ছোট ভাই বেশি আপন। আমরা বন্ধু ছিলাম। খুব ছোটবেলা কালী পুজোর পরদিন ভাইফোঁটা আমি পিসেমশাই আর পিসিমার সঙ্গে কাশি থেকে পুজোর সময় শ্যামনগর থেকে কীর্তিহাট আসতাম। সে আমার হাতের ফোঁটা নেবার জন্য কাঁদত। একসঙ্গে খেলা করতাম। 10 বছর বয়স তখন। আমার বিয়ের জন্যে পাত্র খোঁজ হচ্ছে। দেবু আমাকে বলেছিল, পিসি, তোমার বিয়ের পরই তো আমার বিয়ে হবে, তা তুমি বলে দিও আমি মেম বিয়ে করব। তার মনের কথা প্রথম 20 বছর সে আমাকে বরাবর জানিয়েছে। তারপর সে বদলেছিল। বাপের সঙ্গে ঝগড়া করে ঘা খেয়ে শক্ত হয়ে গিয়েছিল পাথরের মতো। তার একখানা চিঠি আমি তোকে দেব, তুই পড়ে দেখিস। আমার মৃত্যুর আগে ওগুলো ছিঁড়ে ফেলবো ঠিক করেছিলাম, তাই করতামও। কিন্তু তোকে পেয়ে মনে হচ্ছে তুই আমার যেন সেই দেবু। তোকে এই চিঠিখানা দেব, তুই পড়ে দেখিস। তার মধ্যে তার একটা ইচ্ছের কথা আছে। ওরে, সে আমাকে লিখেছিল টাকার জন্যেই। কীর্তিহাটের রায়বাড়ির রায়বাহাদুর রত্নেশ্বর রায়ের বড় ছেলে দেবেশ্বর রায় আমার কাছে 1000 টাকা ধার চেয়েছিল। এই কুইনির মায়ের বাপের মা অঞ্জনাদির পেটের মেয়ে ভায়োলেটের জন্য চেয়েছিল। আমি দিইনি, ইচ্ছে করেই দিইনি, নইলে আমার টাকা ছিল। একটু চুপ করলেন অন্নপূর্ণা মা। কিছুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, টাকা দিলে আর দেবেশ্বরকে কীর্তিহাটের বংশের মধ্যে পেতাম না রে। ও ভায়োলেটকে নিয়ে ক্রিশ্চান হয়ে যেত। টাকাটা চেয়েছিল। থাক, যে চিঠিখানা দেব তোকে, তারই মধ্যেই তুই সব দেখতে পাবি। আবার একটু চুপ করে থেকে বললেন,
অথচ এর ভিতটা গেড়ে দিয়েছিল আমার দাদা রায়বাহাদুর গোঁড়া ধার্মিক রত্নেশ্বর রায়। সুরেশ্বর বলতে বলতে থামলে, একটা সিগারেট ধরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বললে, 12টা বাজতে চলেছে, 0 আওয়ার। কীর্তিহাটের কর্চাও শেষ হয়ে আসছে। রায়বাহাদুর রত্নেশ্বর রায় আর তার বড় ছেলে দেবেশ্বর রায়ের কথা বললেই শেষ। তারপর আমি আর তার শেষ পুরুষ। ছবিতে যে কর্চা এঁকেছি তার মধ্যে আমি ছবি নই, আমি জীবন্ত 20 শতাব্দীর মানুষ। রায়বাহাদুর রত্নেশ্বর রায় আর দেবেশ্বর রায়ের কাহিনী 19 শতাব্দীর মধ্যেই শেষ। পৃথিবীতে ইংরেজ জাতের দীপ্ত মধ্যাহ্ন, বৈশাখের মধ্যাহ্ন। ইংরেজ তখন বৈশাখের সূর্যের মতো প্রখর প্রদীপ্ত। তার সেই প্রচণ্ড তেজের উত্তাপে বাংলাদেশে জমিদারেরা সুবর্ণরেখার বালুচরের মতো সূর্যের চেয়েও অসহনীয়, কিন্তু তবু লোকে তাদের সহ্য করে, দুহাত তুলে আশীর্বাদ করে, তাদেরই বলে মা বাপ। বালির মধ্যে সোনার দানা বা কণা সত্যই পাওয়া যেত, খুব বেশি না হলেও নেহাত কম নয়, অনেক অনেক। স্কুল, হাসপাতাল, চ্যারিটেবল ডিসপেন্সারি যা বাংলাদেশে 1947 সাল পর্যন্ত ছিল তার 12 আনা দিয়েছে এই জমিদারেরা। সুলতা এতক্ষণে কথা বললে, আমি তোমাকে সমর্থন করছি সুরেশ্বর, তার সংখ্যাও মোটামুটি আমার জানা আছে। 1947 সাল পর্যন্ত বাংলাদেশে ইংরেজ সরকার মোটামুটি জেলাওয়ারি একটা জেলা স্কুল আর একটা সদর হাসপাতাল দিয়েছে। হয়তোবা দুটো একটা জেলায় দুটো থাকতে পারে, কিন্তু দুটোর বেশি নয়। 1947 সালে দেশ ভাগ হবার পূর্বে এই হিসেবে 28টা জেলায় গোটা 30 স্কুল গভর্নমেন্ট দিয়েছে, হাসপাতালও তাই। কিন্তু পার্টিশনের সময় প্রায় 1400 স্কুল আমাদের দেশে ছিল। এর কিছু ছিল মিশনারিদের, কিছু গ্রামের লোকের চাঁদায়, শতকরা 80টাই জমিদারদের দেওয়া। তার সঙ্গে অনেক কথা আসে, সেসব থাক, আমি ওসব শুনতে আসিনি। আমি তোমার রায়বাড়ির বা কীর্তিহাটের কর্চা দেখতে এসেছি, শুনতে এসেছি। বলে রাখি, এর মধ্যে আমার সঙ্গে তোমার পুরনো হৃদ্যতার জের অবশ্যই আছে, কিন্তু তার মধ্যে কোনো হৃদয়ের আকর্ষণের জের নেই। তুমি কর্চার কথা বলো। ঢং 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 শব্দে ঘড়িটা বাজতে শুরু করল। সুলতা বললে, তোমার অন্নপূর্ণা মা যে চিঠিখানা তোমাকে দিয়েছিলেন সেই চিঠিটা থেকে শুরু করো। চিঠিখানা তোমার কাছে আছে? আছে। যা তোমাকে বলেছি, যা আমি ছবিতে এঁকেছি, তা যেসব কাগজ থেকে পেয়েছি সেসব কাগজ আমার কাছে বড় মূল্যবান দলিল সুলতা। জীবনের শেষ দিন পর্যন্ত এই সব দলিলের দেনা আমাকে শোধ করতে হবে। লোকে আমাকে পাগল বলে। এই তো কালও রায়বাড়ির অন্য জ্ঞাতিরা আমাকে গালাগাল দিয়ে গেলেন এর জন্যে। তা দিন, আমার সংকল্প আমি পালন করব। সামনের টেবিলে জমা করা কাগজপত্রের মধ্য থেকে একটা ছোট চন্দন কাঠের বাক্স থেকে সুরেশ্বর একখানা খাম বের করলে। সেই ছোট পোস্টকার্ড, ছোট খামের আমলের মহারানী ভিক্টোরিয়ার ছবি আঁকা খাম। তার মধ্যে থেকে লাইন টানা চিঠির কাগজে লেখা চিঠি। চিঠির কাগজখানা গিরিমাটির রং ধরেছে এবং কোণগুলো ভেঙে গেছে, ভাঁজে ভাঁজে ফাট ধরেছে। চিঠিখানার তারিখ 1878 সাল, বাংলা 1825 সাল। কলকাতার জানবাজারের বাড়ি থেকেই চিঠি লিখেছিলেন দেবেশ্বর রায়। শ্রী চরণ কমলেশু, প্রণাম শতকোটি নিবেদন মিদং। পিসি, মদীয় এই পত্র পাইয়া তুমি খুবই আশ্চর্যান্বিত হইবে। সম্ভবত মদীয় নাম দেখিয়া আমার উপর তোমার ঘৃণারও উদ্রেক হইতে পারে, কিন্তু নিবেদন করিব এই যে পত্রখানি তুমি পাঠ করিয়া দেখিও। এ সংসারে তুমি আমাকে আপন দিদির মতো যে প্রকার স্নেহ করো তাহা অত্যন্ত দুর্লভ। এমতো প্রকার স্নেহ আমাকে আমার পিতা করেন না, মাতাও করেন না। আমি আজ তাহাদের বিষ দৃষ্টিতে পতিত হইয়াছি। আমাকে একরূপ ঘরে বন্দি করিয়া রাখা হইয়াছে। মদীয় বিবরণ তুমি জানো, তুমি শুনিয়াছ। অবশ্য পূর্বে তোমার সহিত পরামর্শ করিলে হয়তো এমতো প্রকার অবস্থা বিপর্যয়ে পতিত হইতে হইত না।
তবে তুমি ভায়লা বলিয়া যে অনাথা মেয়েটি পিড্রুজের বাড়িতে থাকিত তাহাকে দেখিয়াছ, তাহাকে তুমি চেনো। মেয়েটা আমার অপেক্ষা বৎসর দুয়ের ছোট, মেম সাহেবদের মতো গায়ের রং, সে যে অঞ্জনা পিসির কন্যা তাহা আমি তোমাকে বলিয়াছিলাম। ইহা কি প্রকারে আমি অবগত হইলাম তাহা বলিয়াছিলাম কিনা জানি না, তাহাই তোমাকে বলিব, না হইলে তুমি সমস্ত বুঝিতে পারিবে না। আমার বয়স তখন বৎসর সাতেক, তোমার তখন বিবাহের সম্বন্ধ হইতেছে। জানবাজারের বাড়িতে তৎকালে ছিলাম। মা তখন প্রসবের জন্য কলিকাতায় আসিয়াছেন। আমি দেখিতাম এই ভায়লাকে কোলে করিয়া কলিকাতাবাসী একজন গোয়ান সেরেস্তায় আসিয়া দাঁড়ায় এবং সপ্তাহে কয়েকটি করিয়া টাকা লইয়া যায়। বাবা মশাই আসিলে তিনি লোকটাকে লইয়া ঘরের দরজা বন্ধ করিয়া কথা বলেন। আমার খুব কৌতূহল হইত, কারণ ছেলেবেলা হইতেই মেম সাহেব আমার খুব ভালো লাগে। মেয়েটির সঙ্গে আলাপ করিবার ইচ্ছা হইল, তাহাও করিলাম। সে ভাঙা ভাঙা বাংলায় দুই চারিটা কথা বলিত। ইংরাজি সে জানিত না। আমি তখন ইংরাজি শিখিয়াছি। মাস্টার আমাকে তখন মুখে মুখে ওয়ার্ড বুক মুখস্থ করাইয়াছে। আমি মধ্যে মধ্যে ইংরাজি বলিলে সে দুই হাত নাড়িয়া দিত, বুঝাইয়া দিত জানি না, বলিত পর্তুগিজ পর্তুগিজ। এক দিবস আমার পিতৃদেব এবং আমার মাতৃদেবী নিজেদের মধ্যে কলহ করিয়া আমাকে জানাইয়া দিলেন যে ওই মেয়েটি অঞ্জনা পিসির কন্যা। গভীর রাত্রিকাল তখন। আমি মায়ের নিকট ছোট একখানি খাটে শুইয়াছিলাম। মায়ের খাটে মা শয়ন করিয়াছিলেন, আমি নিদ্রিত ছিলাম। হঠাৎ মায়ের উচ্চকণ্ঠে আমি জাগিয়া উঠিলাম। প্রথমেই শুনিলাম, ওই যে ফিরিঙ্গি মেয়েটা কোলে লইয়া গোয়ান ছোড়াটা আসে, বলো বলো বলো, সে মেয়েটাকে কার মেয়ে? তুমি উহাকে প্রতি সপ্তাহে 10 টাকা করিয়া দাও কি না, বলো। বাবা মশায় যেন একটা চাপা গর্জন করিয়া উঠিলেন। চিৎকার করিও না, যাহা বলিবে আস্তে আস্তে বলো, একটা কেলেঙ্কারি করিয়া লাভ হইবে না, দেবেশ্বর জাগিয়া উঠিবে। বলিয়া তিনি আমার নাম ধরিয়া ডাকিলেন, দেবেশ্বর, দেবু, বাপি। আমি আগেই ভয় পাইয়া গিয়াছিলাম। আমি কোনো সাড়া দিলাম না। অন্তরে নিদারুণ ভয় সঞ্চারিত হইল। আমি চুপচাপ পড়িয়া রহিলাম, যেন গাঢ় ঘুমে ঘুমাইয়া পড়িয়াছি। তারপর পিসি যাহা সেদিন শুনিয়াছিলাম তাহার অর্থ সম্যক অনুধাবন করিতে পারি নাই, কিন্তু কথাগুলি ভুলি নাই। জ্ঞান হইবার পর, বোধশক্তি জন্মিবার পর তাহার অর্থ বুঝিলাম। মা সেদিন ওই ভায়লাকে অঞ্জনার কন্যা বলিয়া জানিলেন। অঞ্জনার প্রতি পিতৃদেবের একটা গোপন লালসা বা অনুরাগ ছিল, কিন্তু তিনি তাহা তাহার অন্তরে অন্তরে চাপিয়া রাখিয়াছিলেন এবং অঞ্জনাকে তাহার দরিদ্র বাউন্ডুলে স্বামীর নিকট হইতে একরূপ ছিনাইয়া লইয়া নিজেদের কাছে কাছে রাখিয়াছিলেন। এতটা সহ্য করিতে পারে নাই অঞ্জনা। সে আলফানসো পিড্রুজের সঙ্গে পালাইয়া গিয়াছিল। এখন আলফানসো খুন হইয়াছে। গোয়াতে অঞ্জনা দিদি থাকিতে পারে নাই এবং শরীরেও রোগ ধরিয়াছিল। সেই কারণে বহু কষ্টেই ওই ভায়লা মেয়েটাকে লইয়া কোনো মতে কলিকাতায় আসিয়া ফিরিঙ্গিপাড়ায় যেখানে গোয়ানিজরা থাকে সেইখানে আসিয়া আশ্রয় লইয়াছে এবং এখানে আসিয়া বাবা মহাশয়কে পত্র লিখিয়া বাঁচিয়া থাকিবার মতো সাহায্য প্রার্থনা করিয়াছে। বাবা মহাশয় সপ্তাহে 10 টাকা হিসাবে বরাদ্দ করিয়াছেন। একসঙ্গে সমস্ত টাকা দেন না, তাহার কারণ একসঙ্গে সমস্ত টাকাটা হাতে পাইলে সবটাই খরচ করিয়া ফেলিবে। বাবা মহাশয় নিষ্ঠুরভাবে বলিলেন, হ্যাঁ, বাসিতাম। অঞ্জনাকে ভালোবাসিতাম বলিয়াই তাহাকে তাহার স্বামীর নিকট হইতে ছিনাইয়া লইয়াছিলাম। তোমার নাম করিয়া তোমার নিকটেই রাখিয়াছিলাম, কিন্তু তাহার সহিত কোনো প্রকার গাঢ় সম্পর্ক হইতে দিই নাই। তাহা আমার নিষ্ঠুর চরিত্র বল। আমি অতি নিষ্ঠুর ব্যক্তি, অত্যন্ত নিষ্ঠুর। আমি আত্মহত্যা করিতে পারি, আমার আঙুল একটি একটি করিয়া ছেদন করিতে পারি, তাহার জন্যই করি নাই। নতুবা অঞ্জনাকে একখানা বাড়িতে রক্ষিতা হিসাবে রাখিলে
কে আমাকে বাধা দিতে পারিত? তোমার এসটিও সাহেব পিতারও ক্ষমতা ছিল না। মা কিছু বলিতে চেষ্টা করিয়াছিলেন, কিন্তু বাবা মহাশয় বাধা দিয়া বলিয়াছিলেন, চুপ করো, চুপ করো, বৃথা আস্ফালন করিয়া কোনো লাভ হইবে না। রত্নেশ্বর আইনকে লঙ্ঘন করিয়া চলে না। তোমার বাবা আইনের বাহিরে যাইতে পারেন না। তাহা ব্যতীত বাবার উপরে বাবার মতো এসডিওর উপর ম্যাজিস্ট্রেট, তাহার উপর কমিশনার, তাহার উপর লেফটেন্যান্ট গভর্নর আছেন, এদিকে জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে। ইহাদের দিয়াই আমি সহস্র সহস্র দুর্ধর্ষ প্রজাকে পদানত করিয়াছি, বৃদ্ধি লইয়াছি, তাহাদের পায়ের গোলাম করিয়া রাখিয়াছি। তোমার বাবার কাছে শুনিয়াছি যে সরকারি মহলে আমার যত সুনাম তত দুর্নাম, তবুও তাহারা আমার প্রজাপীড়নের বিরুদ্ধে কিছুই করিতে পারেন না। তেমনিভাবেই অঞ্জনাকে, থাক, কথাগুলো উচ্চারণ করিতেও ঘৃণাবোধ হইতেছে। নারী জাতি অতি ঈর্ষাপরায়ণ। অঞ্জনা মরণাপন্ন, তাহার ওই শিশুকন্যাটি লইয়া নিরাশ্রয়। আমি তাহাকে সামান্য সাহায্য করি, তাহাও তোমার সহ্য হইতেছে না। পিসি, কথাগুলো আমি কোনোদিন ভুলিতে পারি নাই। ইহার পর একদিন সেই গোয়ানটার সঙ্গে চুপি চুপি অঞ্জনা পিসিকে দেখিতে গিয়াছিলাম। অঞ্জনা পিসিকে চিনিতে খুব কষ্ট হয় নাই, কিন্তু তাহার অবস্থা দেখিয়া বড় দুঃখ পাইয়াছিলাম। অঞ্জনা পিসি খুব আদর করিয়াছিল এবং বলিয়াছিল, আহ, কি কপাল আর কি বিধান! দেবুর সঙ্গে ভায়লার বিবাহ হইবার উপায় নাই, হইলে কি ভালোই না হইত। পিসি, কথাগুলো সে সময় বোধহয় তোমাকে বলিয়াছিলাম, যেবার অঞ্জনা পিসির মৃত্যুর পর বাবা মহাশয়ের ব্যবস্থায় ভায়োলেট গোয়ানপাড়ায় পিড্রুজদের বাড়িতে আশ্রয় পাইল। পিড্রুজের সভগ্নী পরিচয়ে এবং তুমি তাহাকে প্রথম দেখিলে সেবার বোধহয় কথাগুলি তোমাকে বলিয়াছিলাম। তোমার হয়তো মনে নাই, কিন্তু আমার ইহাই সর্বনাশ ঘটাইয়াছে। আমি ভায়োলেটকে ভালোবাসিয়াছি, সেও আমার প্রতি আশ্চর্যরূপে অনুরক্ত। তাহাকে ছাড়িয়া আমি বাঁচিব না, সেও আমাকে ছাড়িয়া বাঁচিবে না। ধর্মমতে বিবাহ না হইলেও আমরা স্বামী স্ত্রী হইয়া গিয়াছি এবং আশঙ্কা করিতেছি কিছুদিনের মধ্যে এ ঘটনা আর লোকচক্ষে অপ্রকাশ থাকিবে না। তুমি তো বাবা মহাশয়কে জানো, এ কথা তিনি জানিতে পারিলে হয় ভায়োলেট মরিবে, নয় আমাকে চরম অপমানে অপমানিত করিয়া দূর করিয়া দিবেন। তাহা আমি চাহি না। আমি ভায়োলেটকে লইয়া চলিয়া গিয়া খ্রিস্টান হইয়া বিবাহ করিব এবং দরিদ্রভাবেই জীবনযাপন আরম্ভ করিব। তবে আমার ভরসা আছে এই যে, যদি আমি কিছু টাকা একসঙ্গে সংগ্রহ করিতে পারি, তবে আমি তাহা হইতে ব্যবসা বাণিজ্য করিয়া উন্নতি করিতে পারিব। মাইকেল মধুসূদন মহাকবি হইয়াছিলেন, আমি হইব না কে বলিতে পারে? তোমার হাতে টাকা আছে, তুমি তো টাকা পাইয়াছ। আমাকে কয়েক হাজার টাকা ধার দিতে পারো পিসি, আমি শোধ দিব, নিশ্চয় শোধ দিব। আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো আমাকে। আমাকে বাঁচাইতে পারো তুমি। বাঁচাইবে? মায়ের গয়না আমি চুরি করিতে পারি, টাকাও চুরি করিতে পারি, কিন্তু তাহা আমি করিব না। তোমার ভাইপো চোর নয়। সুরেশ্বর কয়েক মুহূর্তের জন্যে ভাবলে। পুরানো চিঠিখানার শেষের পাতাটার নিচের দিকটা উপরে ছিল বলে ময়লা একটু বেশি হয়েছিল। চিঠিখানার ওই অংশ থেকে চোখ তুলে বললে, এই অংশটা আমার খুব ভালো লাগে। দেবেশ্বর রায়কে এই অংশ থেকে স্পষ্ট চেনা যায়, জানা যায়। কথাগুলো খুব দামি। সেই বয়সে দেবেশ্বর রায় কী করে যে লিখেছিলেন তা বলতে পারবো না। কথাগুলো শোনো, শুনলেই বুঝতে পারবে। পিসি, আমার ভয় হইতেছে যে তুমি আমাকে বুঝিবে না, বুঝিতে চাহিবে না। তুমি বাবা মহাশয়ের সহোদরা হইলেই ভালো হইত। আশ্চর্য বোধ হয় এই যে বিমলাকান্ত চট্টোপাধ্যায় দাদা মহাশয়ের সন্তান পোষ্যপুত্র সূত্রে বীরেশ্বর রায়ের পুত্র হইয়া অবিকল তাহার স্বভাব কিরূপে পাইলেন? তুমি বাবা মহাশয়ের অপেক্ষাও জেদি।
এই বয়সে একটি সন্তান লইয়া জেদের বসে স্বেচ্ছায় স্বামীগৃহ হইতে নির্বাসন লইয়া কাশীতে বিমলাকান্ত দাদা মহাশয়ের কাছে পালক পিতার কাছে গিয়া সংসার পাতিয়াছ। পিতৃবংশের সহিত মামলা করিবে না, ইহা তোমার জেদ। জেদ করিয়া তুমি স্বামীকে ছাড়িয়াছ। তাহা ছাড়া সারা দেশের মেয়েরাই এমন যে জাতের জন্য স্বামী তারা অনায়াসে ছাড়িতে পারে। স্বামী খ্রিস্টান কি মুসলমান হইলে স্ত্রী জাতের জন্য স্বামীকে ছাড়িল, পুরুষেও পারে, তাহাই করে। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলায় নবকুমারের প্রথম পক্ষের স্ত্রী পদ্মাবতীর কি অপরাধ বল? জোরপূর্বক তাহাদের বাপ মায়ের সহিত তাহাকেও মুসলমান হইতে হইল। তাহার জন্য নবকুমার পরিত্যাগ কেন করিবে? কিন্তু ইহাই এদেশে হয় পিসি, ইহাই আমি পারিব না, পারিব না। আমার কাছে জাতি ধর্ম অপেক্ষাও প্রেম বড়। যাহাকে ভালোবাসিয়াছি তাহাকে ছাড়িতে পারিব না। তাহারই জন্য তোমার নিকট আমি সকাতরে আবেদন করিতেছি। পিসি, এই সাহায্যটুকু তুমি আমাকে করো। তোমার ভাইপো দেবু তোমাদের শিব ঠাকুরের মতো। সে প্রেমের জন্য, প্রিয়তমার জন্য অঙ্গে ছাই মাখিয়া শ্মশানের পোড়া বাঁশ ও চ্যাটাইয়ে ঘর বাঁধিয়া ভিক্ষা করিয়া থাকিতেও রাজি আছে। কিন্তু এত কষ্ট সহিবে না, অভ্যাস নাই। অভ্যাস করিতে গেলে অকাল মৃত্যু ঘটিবে। পিসি, তাহা কি সহ্য করিতে পারিবে? তুমি আমাকে টাকা ধার দাও, আমি তাহা মূলধন করিয়া ব্যবসা করিব, ঘর বাঁধিব। শেষের দিকটায় কাব্য একটু বেশি হয়েছে এবং রোম্যান্টিক হয়ে পড়েছেন। তা হন, সেটা আমি ধরিনি, কারণ তখন দেবেশ্বরের বয়স সবে 16 পার হয়ে 17তে পড়েছে। গ্রামেই হাই ইংলিশ স্কুল ছিল, কিন্তু রায়বাহাদুর ছেলেকে জানবাজারের বাড়িতে রেখে পড়াতেন হিন্দু স্কুলে। তার কাছে থাকত গোপাল পাল, ঠাকুরদাস পালের এ পক্ষের বড় ছেলে। রায়বাহাদুর রত্নেশ্বরের বিয়ের ঠিক আগেই বা ঠিক পরেই তারও বিয়ে হয়েছিল রংলাল ঘোষের পিসির সঙ্গে, সে কথা আগেই বলেছি। 1937 সাল থেকে আবার পিছিয়ে চলো সুলতা, সময়টা 1876 সাল। রত্নেশ্বর রায় শ্যামনগরে হাই ইংলিশ স্কুল স্থাপন করিলেন। বিমলাকান্ত তখনও বেঁচে। তিনি বারণ করেছিলেন, বলেছিলেন, না রত্নেশ্বর, আমি আজও বর্তমান রয়েছি, আমার নামে নয়। রত্নেশ্বর বলেছিলেন, কেন, তাতে কি হলো? এই তো কীর্তিহাটের স্কুলের এমই স্কুল বাবা থাকতে প্রতিষ্ঠা করা হয়েছিল, নাম দেওয়া হয়েছিল বীরেশ্বর রায় এমই স্কুল। তারপর স্কুল এন্ট্রান্স স্ট্যান্ডার্ড হলো, তখন তার সঙ্গে আমার নাম জড়িয়ে বীরেশ্বর রায় এমই অ্যান্ড রত্নেশ্বর রায় এইচই স্কুল নাম দেওয়া হয়েছে। তাতে অন্যায় হয়েছে বলতে চান? তাছাড়া কর্মের জন্য নিন্দাই বলুন আর প্রশংসাই বলুন, এ প্রাপ্য হলো তার যে সেই কর্ম করে। সে সমাজে বলুন, রাজদ্বারে বলুন, অথবা বিধাতার বিচারালয়েই বলুন। সালটা ওই 1878-79 সাল। এসব কথাই চিঠি মারফত চলছিল সুলতা। বিমলাকান্ত লিখেছিলেন, তাহা হইলে এ স্কুল তোমার নামেই স্থাপিত হওয়া উচিত, আমার নামে নয়, অথবা শুধু গ্রামের নামেই নামকরণ হওয়া উচিত, শ্যামনগর হাই ইংলিশ স্কুল। কারণ শ্যামনগরের জমিদারি সত্ত্ব আমাদের বংশের বা আমার হইলেও ইহার আসল মালিক কীর্তিহাটের রায়বংশ। তাহাদের অর্থেই এ লাট আমার নামে ক্রয় করা হইয়াছিল। তৎপর তাহা পত্তনি লইয়াছেন কীর্তিহাটের রায়, অর্থাৎ তুমি। এই লাটের বৃদ্ধি লইয়াই একদা দে সরকারদের সহিত তোমার বিরোধ বাঁধিয়াছিল। তাহা হইতেই বহু ঘটনা ঘটিয়াছে। রবিনসন সাহেব আসিয়া কুঠি করিতে গিয়া মরিয়াছে, দে সরকারেরা গিয়াছে। এখন জমিদারি আমার, কিন্তু পত্তনিদার হিসাবে খাস দখল তোমার। তুমি এই লাটের মোট আদায় 5,600 টাকার মধ্যে সরকারকে দেও রাজস্ব 4,000 টাকা বাদে 1,600 টাকা আমাকে ঠাকুরের সেবায়েত হিসেবে লভ্য প্রদান করিয়া থাকো। লাভ তোমাদের এস্টেটের কিছুই নাই, আছে লোকসান। আদায় খরচা লোকসান লাগে। লাভ বলিতে শ্যামনগর, রাধানগর এবং ঠাকুরপাড়া এবং পাইকপাড়া কয়েকটির খাস দখল বা অধিপতিত্ব।
তুমি এই গ্রামের বৃদ্ধির জন্য একদা জমিদারের সঙ্গে বিবাদ করিয়াছিলে, এবার শ্যামনগরে বিদ্যালয় স্থাপন করিবার সংকল্প করিয়া সমুদয় মৌজায় ডৌল জমার উপর সিকি বৃদ্ধি দাবি করিয়াছ। অর্থাৎ ৫,৬০০ টাকার সিকি ১৪০০ টাকা বৃদ্ধি হইবে। ইহার সহিত কিছু খাস দখলি জমি ইত্যাদিও দেওয়া হইবে। ইহা সবই রায় এস্টেটের দান। সুতরাং ইহাতে কোনো প্রকার কীর্তি স্থাপনের গৌরব বা পুণ্যের দাবি শ্যামনগরের ভট্টাচার্য বংশের নাই। সুতরাং ইহা তোমার নামেই স্থাপন করো। আরও একটা শাস্ত্র বাক্য স্মরণ করাইয়া দিই, সর্বত্র জয়মিচ্ছেদ পুত্রাৎ শিষ্যাৎ পরাজয়ম। তোমার গৌরবেই আমার গৌরব, পিতৃবংশের গৌরব। প্রসঙ্গক্রমে লিখি যে ঠাকুরদাস আমাকে এ সম্পর্কে পত্র লিখিয়াছিল। শ্যামনগরে বৃদ্ধির প্রস্তাবে সে খুবই ক্ষিপ্ত হইয়াছিল এবং তৎসঙ্গে আর ভদ্রজনেরাও আমাকে লিখিয়াছিলেন যে আমি যেন ইহাতে হস্তক্ষেপ করিয়া এই বৃদ্ধি নিবারণ করি। কিন্তু আমি তাহাদিগকে বুঝাইয়া পত্রাদি লিখিয়াছি এবং এই উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপিত হইলে গ্রামের যে কি প্রকার উপকার হইবেক তাহাও বুঝাইয়াছি। তাহারা আমার পত্রের আর উত্তর দেন নাই, কিন্তু জানিলাম কথাটা ঠিক তাহারা মানিতে চাহেন নাই। তোমাকে এই বৃদ্ধির জন্য অনেক অর্থাদি ব্যয় করিতে হইতেছে। প্রায় ২০০ জোতের উপর বৃদ্ধির নালিশ চলিয়াছে হাইকোর্ট পর্যন্ত। তাহাতে কৃতকার্য হইয়া তুমি মায় খরচা ডিগ্রি পাইয়াছ, তাহাতে অবশ্যই আমি খুশি হইয়াছি। এ সম্পর্কে ঠাকুরদাস কিছু অসন্তুষ্ট হইয়াছে, সে আমাকে এই লইয়া একখানা পত্র লিখিয়াছে। পত্রখানায় যে ক্ষোভ আছে তাহা নিশ্চয়ই আমি সমর্থন করিতেছি না। তুমি যেমন তাহার জোতের উপর বৃদ্ধি লইয়াছ, তেমনি তাহাকে নিষ্কর দিয়াছ এবং যথেষ্ট করিয়াছ। কিন্তু তাহার একটা কথায় আমার খটকা লাগিয়াছে। আমি সন্দেহ করিতেছি যে সে কোনো রূপে আমার সহিত তোমার এবং ভবানী ভগ্নীর সহিত আমার সম্পর্কের কথা জানে বা জানিতে পারিয়াছে। রত্নেশ্বর রায় এ পত্রের কোনো উত্তর দিয়েছিলেন কিনা জানি না, তবে স্কুলের নাম রেখেছিলেন রত্নেশ্বর রায় হাই ইংলিশ স্কুল এবং ঠাকুরদাস পালের নাম আর কোনো কিছুতে উল্লেখ পাইনি। রত্নেশ্বর রায়ের ডায়েরিতে চিঠিটার কথার উল্লেখ আছে। আজ কাশী হইতে পত্র পাইলাম, পিসা মহাশয় পত্র লিখিয়াছেন। তাহার পত্র পড়িয়া ঠাকুরদাসকে বাজাইয়া দেখিব বলিয়া তাহাকে আনিতে লোক পাঠাইলাম। পিসা মহাশয় যাহা লিখিয়াছেন তাহা সত্য হইলে তো ঠাকুরদাসকে আর কিছু লেখেননি তিনি। তারপর লিখেছেন, কথাটা সত্য মনে হইতেছে। ইদানিং ঠাকুরদাস আমাকে নির্জনে পাইলে শ্যামনগরের বৃদ্ধি লইয়া পূর্বের সম্পর্ক ধরিয়া নির্বোধ আমাকে দাদা ঠাকুর সম্বোধন করে এবং আমার সহিত বাগযুদ্ধ করিতে সাহসী হয়। আমি সহ্য করি, কিন্তু মাত্রা ছাড়াইবার উপক্রম করিলেই, কিছু কঠোর কণ্ঠে ঠাকুরদাস বলিয়া ডাকিলেই বা সজোরে গলা ঝাড়া শব্দ করিলেই চুপ করিয়া যায়। আমি আঙুল দেখাইয়া বলি, যা বাহিরে যা। সাধারণ লোকের মগজে গোবর থাকে, তোর মগজে মহিষের বিষ্ঠা পোড়া আছে। তর্ক করিস না, বাহিরে যা। সে বাহিরে যায়, কিন্তু বারান্দায় বা এমন কোনো স্থানে বসিয়া যেন আপন মনেই বলে, ঘি দিয়া ভাজো নিমের পাত, নিম না ছাড়েন আপন জাত। অথচ তাহার উদ্দেশ্য কথাটা আমাকে শোনানো। যেসব মূর্খেরা স্কুলের উপকারিতা বুঝে না, শুধু খাজনা বৃদ্ধিটাকে অপমান বোধ করে, তাহাদের উন্নতি বিধান করিতে ভগবানেরও সাধ্য নাই। ইহারা ইংরাজকে দেখিয়া মাটিতে উপুড় হইয়া পড়িবে, এ দেশে ইংরাজি জানা ব্যক্তিকে ইংরাজের সমকক্ষ ভাবিবে, অথচ নিজেরা কিছুতেই ইংরাজি শিখিবে না। বলিবে, কি বলিতেছেন মহাশয়, আমরা যদি ইংরাজি শিখিব তবে চাষবাস করিবে কাহারা, আপনাদের ভৃত্যগিরি করিবে কাহারা? কিন্তু আশ্চর্য, প্রজা হিসাবে ইহাদের আর একটা চেহারা আছে। ঠাকুরদাস পালের ঘরে যখন জমিদারের দেওয়া আগুনে স্ত্রী পুত্র পুড়িয়া মরিয়াছিল, সে ছবি আমি আজও ভুলিতে পারি নাই। তৃতীয় অধ্যায় এই পর্যন্তই। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।